নমস্কার। আজকের আলোচনাটা বেদজ্ঞানের উৎস নিয়ে। মানে সৃষ্টির একদম শুরুতে এই যে বিশাল জ্ঞান, এটা প্রথম কে পেয়েছিলেন? হ্যাঁ, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের কাছে বেশ কিছু সূত্র আছে, যেমন ধরুন মহর্ষি মনুর কথা, শতপথ ব্রাহ্মণ, তৈত্তিরীয় সংহিতা। আর আচার্য অগ্নিব্রত নৈষ্ঠিকজির একটা বিশ্লেষণও আছে, তাই না? ঠিক। তো মূল জিজ্ঞাসাটা হলো, মহর্ষি ব্রহ্মা কি প্রথম বেদজ্ঞান পান, নাকি ওই যে চারজন ঋষির কথা বলা হয়, অগ্নি, বায়ু, আদিত্য, অঙ্গিরা, এরা? হুম। মানে কার কাছে প্রথম এলো, এই ক্রমটা বোঝাটাই আজকের লক্ষ্য, তাই তো? একদম। এই সূত্রগুলো ঘেঁটে আমরা চেষ্টা করব ব্রহ্মা আর বাকি ঋষিদের ভূমিকাটা পরিষ্কার করতে। কারণ দেখে মনে হতে পারে যেন দুটো আলাদা কথা বলা হচ্ছে শাস্ত্রে। আচ্ছা, তাহলে শুরু করি মহর্ষি মনুর কথা দিয়ে। কিছু জায়গায় তো বলা হয় ওই চার ঋষি, অগ্নি, বায়ু, আদিত্য, অঙ্গিরা, এরাই প্রথম বেদের মন্ত্র পান। মনুর কথার গুরুত্বটা ঠিক কোথায় এখানে? পারি নয়, একেবারে নির্ভুল পথ্য। তাকে তো প্রথম রাজর্ষি বলা হয়, তাই তার কথাকে খুব প্রামাণ্য ধরা হয়। সেই হিসাবে ওই চার ঋষি যে বেদ প্রাপ্তির একেবারে গোড়ার প্রক্রিয়ার অংশ ছিলেন, এটা মনুর কথা থেকে একটা ভিত্তি পায়। বুঝলাম। তাহলে মনুর বাক্য তো বেশ মানে একটা স্ট্রং পয়েন্ট। কিন্তু আরেকটা জোরালো মত তো আমরা পাই, তাই না? শতপথ ব্রাহ্মণে? হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছেন। শতপথ ব্রাহ্মণে মহর্ষি যাজ্ঞবল্ক্য বলছেন যে ঈশ্বর প্রথমে প্রজাপতি ব্রহ্মাকে ত্রয়ী বিদ্যা দিয়েছিলেন। ত্রয়ীবিদ্যা মানে ৩ বেদ, ঋক, যজু, সাম। সাধারণত তাই বোঝায়। তবে অনেক পণ্ডিত মনে করেন এটা আসলে একটা বলার ভঙ্গি। এটা দিয়ে চার বেদকেই বোঝানো হচ্ছে। আর যাজ্ঞবল্ক্য তো একজন ব্রহ্মজ্ঞানী ঋষি, তার কথাও তো ফেলে দেওয়া যায় না। তাহলে তো একটা প্রশ্ন এসেই যাচ্ছে। মনু বলছেন চার ঋষির কথা, যাজ্ঞবল্ক্য বলছেন ব্রহ্মার কথা। দুটোই প্রামাণ্য। তাহলে কোনটা ঠিক? এখানেই কি একটা বিরোধ তৈরি হচ্ছে? আসলে দেখে মনে হতে পারে বিরোধ, কিন্তু এখানেই আচার্য অগ্নিব্রত নৈষ্ঠিকজির ব্যাখ্যাটা খুব জরুরি হয়ে পড়ে। তিনি এই আপাত বিরোধের একটা চমৎকার সমাধান দিয়েছেন। ও, তাই নাকি? কিভাবে? কি বলছেন তিনি? আচার্য নৈষ্ঠিকজি মহর্ষি মনুর ওই শ্লোকটার একটা শব্দের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করিয়েছেন। শব্দটা হল অগ্নি বায়ুর অবিভ্য। অগ্নি, বায়ুর অবিভ্য। আচ্ছা। তিনি বলছেন এখানে শব্দটার শেষে পঞ্চমী বিভক্তি ব্যবহার করা হয়েছে। সংস্কৃতে পঞ্চমী বিভক্তির একটা অর্থ হয় কারো থেকে বা কারোর মাধ্যমে। আচ্ছা, পঞ্চমী বিভক্তি মানে ফ্রম বা থ্রু। একদম। এই ব্যাকরণের সূত্রটা ধরেই তিনি ব্যাখ্যা করছেন যে ব্রহ্মা জগৎ কল্যাণের জন্য অগ্নি, বায়ু প্রমুখ ঋষিদের থেকে বা তাদের মাধ্যমেই বেদজ্ঞান লাভ বা সংগ্রহ করেছিলেন। এটা নিষ্কাশন করার মতো। ঐশ্বর্য। তার মানে একটা ব্যাকরণের সূত্র এই জটিলতার সমাধান করে দিচ্ছে। তার মানে কি এই দাঁড়াচ্ছে যে ঈশ্বর প্রথমে ওই চার ঋষির আত্মায় আলাদা আলাদা করে এক একটা বেদের জ্ঞান দিলেন, হ্যাঁ, আর তারপর ওই ঋষিদের মাধ্যমেই প্রজাপতি ব্রহ্মা সেই চারটে বেদের সম্পূর্ণ জ্ঞানটা পেলেন। ঠিক এরকমই। এই ব্যাখ্যা অনুযায়ী অগ্নি, বায়ু, আদিত্য, অঙ্গিরা এরা হলেন নিজ নিজ বেদের প্রথম প্রাপক, আর ব্রহ্মা হলেন এই পৃথিবীতে সমগ্র বেদজ্ঞান লাভকারী প্রথম সত্তা, যিনি ওই মাধ্যমগুলো মানে ঋষিদের থেকে পূর্ণাঙ্গ জ্ঞানটা পেলেন। বাহ! তাহলে তো দুটো কথাই সত্যি হয়ে যাচ্ছে। মনুর কথাও ঠিক থাকছে, আবার যাজ্ঞবল্ক্যের কথাও ঠিক থাকছে। হ্যাঁ, দুটো কথাই তাদের নিজ নিজ জায়গায় সত্যি। আসলে জ্ঞান পাওয়ার একটা স্তরবিন্যাস দেখা যাচ্ছে এখানে, একটা হায়ারার্কি আছে। প্রথমে নির্দিষ্ট জ্ঞান নির্দিষ্ট ঋষির কাছে, তারপর সেই সব জ্ঞানের সমন্বয় একজনের কাছে। তাহলে যদি আমরা পুরো ছবিটা একবার দেখি, ব্যাপারটা দাঁড়াচ্ছে এই রকম। বেদ জ্ঞান পাওয়ার যে প্রক্রিয়া, তাতে ওই নির্দিষ্ট ঋষিগণ আর ব্রহ্মা দুজনেরই আলাদা কিন্তু জরুরি ভূমিকা ছিল। অবশ্যই পরিপূরক ভূমিকা। আর শাস্ত্রের যেগুলোকে আমরা অনেক সময় আপাতবিরোধিতা বলে মনে করি, তার গভীরে প্রায়শই একটা বড় সমন্বয় লুকিয়ে থাকে। শুধু সঠিক ব্যাখ্যাটা জানতে হয়। নিঃসন্দেহে। আর এটাই ভারতীয় জ্ঞানচর্চার একটা বৈশিষ্ট্য, জানেন তো? এখানে বিভিন্ন প্রামাণ্য সূত্রের মধ্যে বিরোধ খোঁজার চেয়ে বরং তাদের মধ্যে সামঞ্জস্য খোঁজার চেষ্টা করা হয়। একটা কথাকে আরেকটার বিরুদ্ধে না দাঁড় করিয়ে বরং একটা বৃহত্তর ছবির অংশ হিসাবে দেখা হয়। এটা জ্ঞানের গভীরতারই পরিচয় দেয়। সত্যি খুব ইন্টারেস্টিং একটা ব্যাখ্যা। আসলেই তাই। এই আলোচনাটা শেষ করতে গিয়ে একটা ভাবনা আসছে মনে। যদি সৃষ্টির শুরুতে ঈশ্বরীয় জ্ঞান বিতরণের প্রক্রিয়ায় এরকম একটা নির্দিষ্ট স্তরবিন্যাস থাকে, মানে
জ্ঞান প্রথমে খণ্ডিতভাবে আসছে, পরে সমষ্টিগতভাবে আসছে। এটা কি ওই জ্ঞানের নিজের গঠন বা প্রকৃতি নিয়েও কিছু বলে? মানে জ্ঞানের ভেতরেও কি এরকম স্তর বা কাঠামো থাকতে পারে? এটা নিয়ে আরও ভাবা যেতে পারে কিন্তু। খুব ভালো একটা প্রশ্ন তুলেছেন। নিশ্চয়ই ভাবা যেতে পারে। জ্ঞানের প্রকৃতি হয়তো তার বিদ্যরণের মধ্যেই প্রতিফলিত হয়।